আমরা অনেকটা চলে এসেছি, কিন্তু সত্যি কি চলে এসেছি? এই গত বছরের আগের বছর আমি নিউ ইয়র্কে গেলাম, গিয়ে আমার এক প্রাক্তন বন্ধু মনোজ ভৌমিক, তার ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলাম নিউ জার্সিতে। আমি জানতাম ওই ছেলেটি প্রেসিডেন্সি কলেজে পড়তো, প্রচণ্ডভাবে নকশাল যুক্ত ছিল, প্রচুর খুন করেছে মানুষ, পুলিশ খুন করেছে, যোদ্ধা খুন করেছে, এবং তাকে লুকিয়ে এখান থেকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে তার প্রাণ রক্ষার জন্য। যার মতো এর মধ্যে অনেকটা বয়স তার বেড়ে গেছে, সে প্রবীণতা রয়েছে, কিন্তু সে বিয়ে থা করেছে, সে একা, সে কারোর সঙ্গে কথা বলে না, সে অফিস যায় আর বাড়ি আসে, এসে শুয়ে থাকে, টিভিও দেখে না, খবর কাগজ পড়ে না। আমরা কেন এরকম করছো, কেন? চুপ করে থাকলো, তারপরে বলে আপনি তো আমাদের নিয়ে ব্যবসা করেছেন, তাই না? এ কথা বলা ওকে মানায়, যন্ত্রণায় বিদ্ধ হয়েও এতগুলো বছর বেঁচে আছে, যা করতে চেয়েছিল সে করতে পারেনি। বললো আপনাদের আজাদি কি এখনো জুটা নয়, একেবারে জুটা হয়ে আছে নেই? 1949-এর কথা মনে পড়লো, 1967, 1969 আর 1949 কোথাও কি একটা সুতোয় বাঁধা ছিল, যে সুতোর অদৃশ্য। আর এখন এই অসহিষ্ণুতার যুগে সেটা কি তার আর একটা বই প্রকাশ? আমি জানি না। এক হচ্ছে যে নকশালবাড়ির প্রতি নস্টালজিয়া কেন? আমি 70 দশকে রাজনীতি করেছি, বামপন্থী রাজনীতি, এবং সেটা সশস্ত্র রাজনীতি। কাজেই সেই তারপর প্রায় 50 বছর কেটে গেল। 25 মে 1967, আগামী বছর নকশালবাড়ির 50 বছর বয়স হবে। তা এখন এই নস্টালজিয়ার কারণটা কি? আমার মনে হয় এই নস্টালজিয়ার কারণটা হচ্ছে এই যে আমরা সামগ্রিকভাবে একটা আদর্শহীনতার যুগে বসবাস করছি, মানে সামাজিক আদর্শহীনতা। আমাদের নিজেদের কি করে ভালো হবে, আমি কি করে লিখে আর একটু নাম করব, আমার বই আর কিছু বিক্রি হবে। কোনোদিনই সেটা 1.5 লক্ষ কপি হবে না সমরেশদা, কিন্তু সেইটাই আমাদের উদ্দেশ্য, মানে এমনকি লেখকদের, শিল্পী, সাহিত্যিকদের উদ্দেশ্য, অন্যদের কথা ছেড়ে দিলাম। এবং আজকে যে ছাত্র আন্দোলন, এখানে সমন্তক দাস বসে আছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে গত বছর বিরাট ছাত্র আন্দোলন হতো, যেটাকে বলা হয়েছিল হোক কলরব, সে কলরবটা কিসের জন্য ছিল? আজকে ছাত্র যুব আন্দোলন হচ্ছে স্বার্থপর আন্দোলন, নকশালবাড়ি ছিল স্বার্থহীন আন্দোলন। আজকের দিনে ছাত্র আন্দোলনের বিষয় যে আমি আমার প্রেমিক বা প্রেমিকাকে প্রকাশ্যে চুমু খেতে পারবো কি পারবো না, সে অধিকার আমার থাকা উচিত না উচিত না? হয়তো উচিত, বিরোধিতা করছি না, কিন্তু যাদের পেটে খাবার নেই তাদের তো অন্য কিছু খাবারের অধিকার আছে, থাকা উচিত। সেটা নিয়ে কিন্তু 70 দশক 67 থেকে 72 এই আন্দোলনের জন্ম হয়েছিল। সে আন্দোলন ভ্রান্ত হোক, সে আন্দোলনের মধ্যে উশৃঙ্খলতা থাকুক, সেই আন্দোলনের মধ্যে খতমের মতো ভয়ঙ্কর জিনিস থাকুক, তা বিরোধিতা করার, সেগুলোর বিরোধিতা করার অধিকার আমাদের অবশ্যই আছে। কিন্তু তার মধ্যে আপনি যেটা বলেন যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা হচ্ছে স্বার্থহীন স্বপ্ন। নকশালবাড়ি করে কেউ বড়লোক হবে ভাবিনি, নকশালবাড়ি করে কেউ সমাজে আরও বেশি প্রতিষ্ঠা পাবে ভাবিনি, কিন্তু সেই স্বপ্নটা দেখে ক্লাসরুম থেকে বেরিয়ে এসেছিল বহু ছেলে মেয়ে। কাজে এই আদর্শহীনতার যুগে একটা আদর্শের টান তো থাকবেই, সকলের মধ্যেই থাকবে বলছি না, কিন্তু অনেকের মধ্যেই থাকবে, অন্তত আপনারা যারা এসছেন এই নকশালজিয়া সেশন শুনতে। কাজে এই কারণেই বোধহয় নকশালবাড়ি আজও আকর্ষণ করে, কতদিন করবে জানি না, 50 বছর হতে চলল। 1917 রুশ বিপ্লবও লোকে ভুলে গেছে, 67 নকশালবাড়িকে মনে রাখবে কি না আমি জানি না। এটা ঠিকই যে আমি বুঝতে পারছিলাম যে আন্দোলনটা যেভাবে শুরু হয়েছিল সেরকম রইল না। যেরকম কৃষকের একটা অভ্যুত্থান হয়েছিল, একটা স্বপ্ন দেখেছিল কিছু মানুষ সমস্ত দেশটাকে তাদের মতো করে পাল্টে দেবে, কিন্তু কমিউনিজম নিয়ে একটা মুশকিল হচ্ছে এটা নিয়ে এত এক্সপেরিমেন্ট হয়, বারংবার নানা রকম ইজম দিয়ে একে মজবুত করতে হয়। মূল জিনিসটা কতখানি মজবুত আমি জানি না, আমি তো পণ্ডিত মানুষ নই, কিন্তু তাকে নানা রকম ইজম এসে ঢোকে, কখনো লেনিনিজমে ঢোকে, কখনো মাওইজম ঢোকে, নানা রকম পোলাদ দিয়ে, অর্থাৎ ওই অন্যান্য ধাতু মিশিয়ে সংকর ধাতু তৈরি করার মতো কমিউনিজম নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট হয়েছে, আজও হচ্ছে।
আর এই যে কুণাল বলছিলেন দেশপ্রতি ওসব কাগজ, আমি অস্ট্রেলিয়া গিয়ে আমি ওইসব কাগজ আগে পড়ার তারপর সময় বা সুযোগ পাইনি। অস্ট্রেলিয়ার একটি শহরে কিছু সময় ছিল, সেখানে দেখলে অনেক ওই সব কাগজ রয়েছে। ওই ভদ্রলোক একসময় প্রবল নকশাল ছিলেন, তা আমি সেগুলো খুলে খুলে পড়তে শুরু করি। তারপর দেখলাম সেখানে কমিউনিস্টদের এমন ভাষা গালাগাল দিচ্ছেন যেটা আমাদের পড়তে পড়তে কান লাল হয়ে যাচ্ছিল। তাই বললাম ব্যাপারটা কি, ইনিও তো কমিউনিস্ট, উনিও কমিউনিস্ট, ইনি সাচ্চা না উনি সাচ্চে বিচার তো হয়নি, কিন্তু একজন আরেকজনকে যে ভাষায় গালাগাল দিচ্ছেন তাতে মহাশত্রুকে এভাবে গালাগাল দেওয়া যায় না। তা আসলে ব্যাপারটা যে গণ্ডগোল আমাদের এখনও রয়েছে, এখনও আমরা পথ খুঁজে পাইনি। এটা ঠিকই যে ইট ওয়াজ এ ভেরি রোম্যান্টিক মুভমেন্ট, ভেরি রোম্যান্টিক। দেখা যাচ্ছে যে সব মেধাবী ছেলে, সবই মেধাবী ছেলে, তারা বেশিরভাগই ভালো ভালো কলেজে ইউনিভার্সিটিতে পড়তো, তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে গিয়েছিল আন্দোলনের পেছনে পেছনে। কিন্তু তারা ভবিষ্যতে আবার রিইনস্টেটেড হয়ে যায়, কেননা এই যে ছেলেটির কথা সমরেশ বাবলু বলছিল যে সে নকশাল, কিন্তু সে আমেরিকায় আছে, ভালো চাকরি করে, কথা বলে না, বিয়ে হয়তো করেনি, ঠিক আছে, হয়তো একটা হতাশায় ভোগে, কিন্তু ভালো আছে। আমাদের অনেকের তুলনায় সে ভালো আছে। একটা তার শত্রু দেশ আমেরিকা নিশ্চিত, সে আমেরিকার ক্যাপিটালিজমকে পছন্দ করার কথা নয়, সেখানে যে গিয়ে চাকরি করছে। এরকম কিন্তু একা নয়, একজন নয়, অনেকে এরকম যারা পরিবর্তিত নকশাল, তাদের জীবনযাপন অন্যরকম হয়ে গেছে, যাদের দেখে আমাদের এখন আর নকশাল বলে চিনবার বা বুঝবার উপায় নেই, জীবন ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে। সুতরাং এটা ঠিকই যে শুরুটা একরকম হয়েছিল, তারপর সেটা কাদের হাতে চলে গেল, কেন সেটা এত পথহারা হলো, নানান দিকে ধাবিত হতে লাগলো, এবং তারপরে নানা রকম দল হয়ে গেল। নকশালদের তো একটা দল নয়, বহু রকম নকশাল আছে, উগ্রবাদ। তবে একটা কথা বলবো, যে নকশাল আন্দোলন যখন শুরু হয় তখন সেই ছেলেগুলো অসম্ভব সাহসী ছিল, সাহসের পরিচয় তারা দিয়েছিল। এখন যারা জঙ্গি গোষ্ঠী, তাদের হাতে AK-47 আছে, অত্যাধুনিক সমস্ত ভীষণ সফিস্টিকেটেড উইপেন্স আছে, নকশালদের হাতে ছিল না। তারা কিন্তু ছোড়া, মানে ওই হাটে বাটে বাজারে হাটে কেনা ছোড়া, এই দিয়ে তারা থানা আক্রমণ করেছে, থানা অ্যাটাক করে থানা থেকে অস্ত্রশস্ত্র লুট করেছে। সেই অস্ত্রগুলো নিশ্চয়ই খুব আধুনিক অস্ত্র নয়, পুরোনো আমলের 303 রাইফেল টাইপের এইসবই তারা সেখান থেকে, এবং তার পুলিশটা ভয় পেতে শুরু করলো, পুলিশের ভিতরে আতঙ্ক সঞ্চারিত করে দিয়েছিল এই প্রায় নিরস্ত্র নকশাল ছেলেরা। এটা শুধু সাহসের দ্বারা সম্ভব, সাহস ছাড়া এই জিনিস সম্ভব নয়। এই অমিত সাহস তারা দেখিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় যে এই নেতৃত্বটা কোনো না কোনো সময়ে একটা হাত বদল হয়ে গেল, এমন লোকদের হাতে চলে গেল, এমন লোকেরা লিডারশিপ দিতে লাগলেন যে আন্দোলনটা অর্থহীন হয়ে পড়লো, এলোপাথারি হয়ে গেল, এলোমেলো হয়ে